জয়গুরু মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আপনারা শুনছেন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় তৃতীয় পর্ব। নিজ জীবনের আদর্শকে প্রতিষ্ঠা করাতেই পুরুষের গৌরব, আর সেই আদর্শ প্রাণ পুরুষের সেবা, সাহায্য, সহযোগিতা করার ভিতর দিয়েই নারী পায় তার তুষ্টি, পুষ্টি ও স্থিতি। স্ববৈশিষ্ট্যে অক্ষুণ্ণ অথচ সঙ্গতিপ্রাপ্ত পরস্পর বিরুদ্ধ ধর্মী এই দুটি সত্তা একে অন্যকে ধরে যার যার মতন করে বৃদ্ধি পেতে চায়। এই স্থিতিশীলতা ও গতিশীলতা অর্থাৎ অস্তিত্ব ও বর্ধনমুখরতা বিবাহিত জীবনের স্বাভাবিক ধর্ম। অস্থি ও বৃদ্ধির এই স্বাভাবিক চলন যেখানে ক্ষুণ্ণ ও ক্ষীণ হয়, বিবাহের প্রয়োজন সেখানে ব্যাহত ও বিপর্যস্ত হতে বাধ্য। বিবাহের উদ্দেশ্যই হল বৈশিষ্ট্যানুকূলকৃষ্টি ও জননকে সমৃদ্ধ করে তোলা। সন্তান ধারা যেন কোনো সময়েই কোনোভাবেই নষ্ট, দুষ্ট বা বিকৃত হতে না পারে। আর জনন সমৃদ্ধ করা মানে জাতিকে সমৃদ্ধ করা। আজ যারা জন্ম নেয় তারাই হয় ভবিষ্যতের নাগরিক। তাই জন্ম যদি সুষ্ঠু হয় তাহলে নাগরিক তথা জাতীয় জীবনও শিষ্ট হয়ে ওঠে। মননশীলতা যাদের আছে, দেশের কথা যারা সত্যিই কিছু ভাবেন, তাঁরা জাতিকে গুণে, জ্ঞানে, বোধে, কর্মদক্ষতায়, চরিত্রে, শিষ্টতায়, অসৎ নিরদি চলনে সমৃদ্ধ করার কথা কম বেশি ভাবেনি। তাঁরা চান অসৎ ব্যবসায়ী সৎ হোক, ফাঁকিবাজ শিক্ষক আদর্শ প্রাণ ও ছাত্র দরদি হোক, নারীর সম্মান যারা নষ্ট করে তারা সভ্য, ভব্য ও সুজন হয়ে উঠুক। পরমত অসহিষ্ণু যারা তারা সবাইকে শুয়ে বয়ে নিয়ে চলতে শিখুক। অশ্রদ্ধাপরায়ণ যারা তারা শ্রেয়জনকে শ্রদ্ধা ভক্তি করুক। রিপু পরবশ যারা তারা রিপুর তাড়নে না চলে সৎ স্বভাব সম্পন্ন হোক। পরশ্রী কাতর এবং পরের কষ্ট সৃষ্টি করে যারা তারা লোক দরদি প্রেমী হয়ে উঠুক। অনাচার, মিথ্যাচার, অনবধানী চলন, দুষ্ট প্রমত্ত অবস্থা এগুলি সমাজে না থাকুক। এই চাওয়াগুলিকে রূপায়িত করার জন্য নেতৃবৃন্দ কত পরিকল্পনা, কত কর্মসূচি, কত শান্তির রক্ষা বাহিনী, কত উপদেশ, কত শিক্ষামূলক প্রচারের ব্যবস্থা করেছেন এবং করছেন। কিন্তু অবস্থা যথা পূর্বম তথা পরম হয়ে যাচ্ছে। একদিকে সামান্য একটু গড়তে না গড়তেই অন্যদিকে বিরাট ফাঁক হয়ে যাচ্ছে। অবস্থা যেন ডাইনে আনতে বাঁয়ে কুলাচ্ছে না। যাদের উৎসাহ উদ্যম আছে তারা এই পরিস্থিতির ভিতরেও প্রাণপণে হাল ঠিক রাখার চেষ্টা করে চলেছেন। আর উৎসাহে যাদের ভাঁটা পড়েছে তারা হতাশ হয়ে কখনো সমাজকে গালি দিচ্ছেন, কখনো সরকারকে দায়ী করছেন, কখনো তাদের আক্রোশ গিয়ে পড়ছে ব্যক্তিগত কোনো লোকের উপরে। কিন্তু দুঃখের বিষয়, সমস্যার আসল জায়গায় হাতই পড়ছে না। সবই হচ্ছে উপরসা তালি দেওয়ার ব্যবস্থা। তাই রোগের নিরাময়ও দূরেই থেকে যাচ্ছে। দেশের এই দুরাবস্থা যে মানুষের হাত দিয়ে ঘটছে, এদিক দিয়ে কেউ ব্যাপারটা ভাবছেন না।
মানুষই আজ সব কিছুর জন্য দায়ী। দেশ গড়েও মানুষ, ভাঙেও আবার সেই মানুষই। সমাজকে সুশৃঙ্খল করে তোলে মানুষ, আবার সেই মানুষের দ্বারাই সমাজে সৃষ্টি হয় পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, যার ফলে সমাজ হয়ে পড়ে দুর্বল, ক্লেদাক্ত। আরও তলিয়ে বিচার করলে দেখা যায় যে প্রকৃতির বুকে যেসব জিনিস শুদ্ধ পবিত্র হয়ে আছে তা মানুষের হাতের ছোঁয়ায় হয়ে পড়েছে অশুদ্ধ, অপবিত্র। দুধ যখন গরুর বাঁট থেকে বেরোয় তখন তা শুদ্ধই থাকে, মানুষের হাতে পড়ে তা হয়ে যায় জলো, অর্থাৎ জল মেশানো। তেলটা যখন সর্ষে থেকে বেরোচ্ছে তখন সেটা খাঁটিই থাকে, কিন্তু মানুষের হাতে পড়ে তা হয়ে পড়েছে ভেজাল। তাহলে মূলত দায়ী কে হলো? ওই মানুষ। প্রকৃতিতে কোনো জিনিসই ভেজাল নেই, ভেজাল ঢুকে গেছে মানুষের মধ্যে। মানুষ যদি নির্ভেজাল হতো তাহলে দুধ, তেল ইত্যাদি বস্তুও খাঁটিই পাওয়া যেত। তাহলে দেখা যাচ্ছে জাতি গঠনের সর্বপ্রথম ও সর্বপ্রধান কাজ হলো খাঁটি মানুষ তৈরি করা। কিন্তু আমরা সাধারণত বুঝতে চাই না বা হয়তো জানিই না যে মানুষ তৈরি করা যায় না, মানুষ জন্মায়। মানুষ যে শারীরিক দক্ষতা, মানসিক সংগঠন ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে তার উপর দাঁড়িয়েই তার শিক্ষা দীক্ষা এগিয়ে চলে। প্রচণ্ড হীনমন্য অহংমত্ততার ভিতর দিয়ে যার জন্ম, তাকে যতই শিক্ষা দেওয়া যাক, বিরাট পণ্ডিত হয়েও সে হবে একটা দাম্ভিক অহংকারী, সে কাউকে সহ্য করতে পারবে না। প্রকৃত গুণী জ্ঞানীকে সে তাচ্ছিল্যই করবে। আবার জঘন্য স্বার্থপর মনোবৃত্তির মধ্য দিয়ে যার জন্ম হয়েছে সে দেশের গণ্যমান্য লোক হলেও সবসময় তার নিজ স্বার্থ সিদ্ধির চেষ্টা করবে। তার জন্য সে হীন, চাতুরী, ষড়যন্ত্র কিছুই অবলম্বন করতে পেছোপা হবে না। মনুষ্যত্বের অবমাননা করে অনেক সম্ভাবনাময় জীবনকে পদদলিত করেও সে এগিয়ে যাবে তার স্বার্থ সিদ্ধির পথে। এই হয়ে থাকে। তাই দূরদৃষ্টি যাদের আছে, ভূত ও ভবিষ্যৎ সহ যারা বর্তমানকে চিন্তা করেন, তাদের অভিমত সৎ, শিষ্ট, বিবেকবান মানুষ পেতে হলে জন্মটাকে সুনিয়ন্ত্রিত ও বিধি বিনায়িত করতে হবে। মনীষী বাক্যেও আছে, আ ম্যান ইজ ফার্স্ট ব্রেড দেন এডুকেটেড। আগে জন্ম, তারপর শিক্ষা। কারো জন্ম যদি শুভ ও পবিত্র হয় তাহলে সে মানুষকে সৎ শিক্ষা দিলে সে টক করে ধরে নিতে পারে। অসৎ পরিবেশে পড়ে অসৎ কর্ম সাময়িকভাবে করলেও সে সতের সংস্পর্শ পাওয়া মাত্রই তা হতে ফিরে আসতে পারে, কারণ ওই অসৎ তার সত্তাগত বা জন্মগত প্রকৃতি নয়, তাই তাতে সে বাঁধা পড়ে থাকে না। দস্যু রত্নাকরের বাল্মীকি মুনিতে রূপান্তর, মদ্যপ গিরিশচন্দ্র ঘোষের সাধক গিরিশে প্রত্যাবর্তন ইত্যাদি এই নীতির প্রকৃষ্ট উদাহরণ। মানুষকে খাঁটিভাবে পেতে গেলে আগে তার জন্মটি সৎ করে তুলতে হবে, নতুবা একবার অসৎ জন্ম হয়ে গেলে আর হাজার ভীতি প্রদর্শন, উপদেশ, নির্দেশ দিয়েও সে মানুষের প্রকৃতির পরিবর্তন করা সম্ভব হবে না।
আজ দেশ, জাতি ও সমাজ যারা সংগঠন করতে চান তারা সব থেকে প্রয়োজনীয় এই দিকটি বাদ দিয়ে অন্যান্য দিক দিয়ে সমাজ ও রাষ্ট্রের সুস্থিতি আনতে চাইছেন, যা নাকি একেবারেই অসম্ভব। তাই অজস্র চেষ্টা করেও সমাজকে দুর্নীতি মুক্ত ও মানুষকে স্বার্থলোভহীন করা যাচ্ছে না। খাঁটি জিনিসের প্রাচুর্য ঘটিয়ে দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না। রোগ ব্যাধির আধিক্য বেড়েই চলেছে। যানবাহনের দুর্ঘটনায় নিত্য বহু প্রাণ বলি হচ্ছে। এসব কিছুরই কারণ মানুষ। তাদের সাম্যহারা ও বিকৃত জন্ম এবং কর্ম, অর্থাৎ আনব্যালেন্সড অ্যান্ড পারভার্টেড বার্থ অ্যান্ড অ্যাক্টিভিটি। সুনিয়ন্ত্রিত ভাগবত বিধির ভিতর দিয়ে যাদের জন্ম হয়নি, সে জাতকের মস্তিষ্কে বিহিত সামঞ্জস্য থাকে না। কোনো কাজ ভবিষ্যতে কী পরিণতিতে যে পৌঁছাবে সে সম্বন্ধে তার স্পষ্ট ধারণা থাকে না। চিন্তাধারা এলোমেলো থাকার জন্য সে এখন একরকম, তখন আর একরকম করতে থাকে। তারা হয় অব্যবস্থিত চিত্ত। কল্যাণধর্মী আচার বিচার ঠিকমতো না জানা ও না বোঝার জন্য এরা স্বাস্থ্যের দিক দিয়ে এবং ব্যবহারের ক্ষেত্রে অনেক অবাঞ্ছিত দুর্বিপাক আমদানি করে থাকে। তার যন্ত্রণায় নিজেরাও জ্বলে, পারিপার্শ্বিককেও জ্বালায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন দিব্য জন্ম ও কর্মের কথা, অধ্যায় 4, শ্লোক 9। জন্ম দিব্য হলে কর্মও দিব্য, অর্থাৎ দীপ্তিমান উজ্জ্বল হয়ে ওঠে। তখন সে কর্ম আনে শান্তি, স্বস্তি, কল্যাণ। খাঁটি মানুষের জন্য যেমন দরকার বিশুদ্ধ জন্ম, তেমনি বিশুদ্ধ জন্মকে সম্ভব করে তুলতে হলে চাই সুনিয়ন্ত্রিত বৈধ বিবাহ এবং স্বামী স্ত্রীর সুসঙ্গত সৎধর্মী চলন। একটি অপরটির উপর নিতান্তভাবেই নির্ভরশীল। এখন দেখা যাক সুনিয়ন্ত্রিত বৈধ বিবাহ কী এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিভাবে তাকে বাস্তবায়িত করে তোলা যায়। জগতে কোনো পদার্থই বৃথা সৃষ্টি হয়নি। সব সৃষ্টিরই কারণ আছে, উদ্দেশ্য আছে। নর ও নারী উভয়েরই প্রয়োজন আছে সৃষ্টির লীলা সার্থক করে তুলতে। জীবন বৃদ্ধির ক্ষুধা সত্তার শাশ্বত ক্ষুধা। সেই ক্ষুধার পরিতৃপ্তি ও পরিতুষ্টির জন্যই বিবাহের প্রয়োজন। নারী ও পুরুষ যার যার বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থেকে যেন একে অপরকে ধরে পরিপূর্ণতার পথে বেড়ে চলতে পারে। প্রত্যেকের ভিতর ঘুমন্ত ঐশী ভাবের যেন জাগরণ ঘটে। সাধারণভাবে একা পুরুষ পরিপূর্ণতার পথে বেড়ে চলতে পারে না একা নারীও। উদ্বর্ধনার জন্য নারী পুরুষের সম্মিলিত যুগল সত্তার সংযোগ সাধন একান্তভাবেই প্রয়োজন। পুরুষ যত শক্তিমানই হোক, সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা তার নেই। আবার নারী যে সন্তান গর্ভে ধারণ করে তাও পুরুষের সাহায্য ব্যতি রেখে সম্ভব নয়। পুরুষ শিবরূপী, নারী সতীরূপা। সামগ্রিক বিশ্ব সত্তার এক ভাগ পুরুষ প্রকৃতি পূরণধর্মী, অপর ভাগ নারী প্রকৃতি বর্ধনকারী লাদিনী শক্তি। দুয়ে মিলে এক পরিপূর্ণ অখণ্ড সত্তা। বিবাহ বন্ধন এই দুই প্রকৃতির সংযোগ সাধন করে।
আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় তৃতীয় পর্ব। পাঠে শ্রীমতী সুমনা ভট্টাচার্য। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটি আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আরও মানুষের সঙ্গে এই পর্বটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমাদের দেখা হবে আবার আগামী সপ্তাহে। আমরা চলে আসব এই গ্রন্থ পাঠের আগামী পর্ব নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।